বিসমিল্লাহির রহমানির রহিম। ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির আজকের আরো একটি লাইভ সেশন প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের লাইভ প্রোগ্রামে উপস্থিত হয়েছেন মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের অত্যন্ত ডেডিকেটেড একজন ডিস্ট্রিবিউটর। সেই 2012 সাল থেকে শুরু করে 2024 এই এক যুগের কার্যক্রমের ক্ষেত্রে প্রত্যেকটি কার্যক্রমের সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে সহযোগিতা করে গেছেন। আমরা আজকে ওনার বক্তব্য শুনবো। তো জনাব মনিরুল ইসলাম, আজকের এই প্রোগ্রামে আপনার মূল্যবান সময় দিয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাকে আমরা স্বাগতম জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। বেশ অনেকদিন পর আপনার সাথে মোলাকাত হলো, ভালো লাগলো। যখনই ডিস্ট্রিবিউটর বা ডেস্টিনির কথা শুনি তখন একটা আবেগ কাজ করে ফেলে, যে কত হাজার হাজার ডিস্ট্রিবিউটর, লাখ লাখ ডিস্ট্রিবিউটর, সেই উদ্দেশ্য নিয়ে আমরা বসে আছি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ যা খারাপ আর হয়ে গেছে, ইনশাল্লাহ এখন থেকে সব ভালোই হবে। আমরা সকল ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে আমি সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আজকে শুরু করব আপনার কাছে একটি তথ্য দিয়ে। হয়তোবা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বিষয়টুকু জেনেছেন যে দীর্ঘ প্রায় এক যুগ পর আমরা একটা স্পেসিফিক একটা টার্গেটে বর্তমান মালিক পক্ষের বোর্ডকে কাজ করতে দেখছি। আগামী 5ই জানুয়ারি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের মাধ্যমে ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন বর্তমান বোর্ডের পরিচালক সহ বর্তমান বোর্ডের সাথে যিনি গুরুত্বপূর্ণ একটি সমন্বয় করছেন। আপনি হয়তোবা জেনেছেন বিষয়টা, যে ম্যানেজিং কোঅর্ডিনেটর বা ব্যবস্থাপনা সমন্বয়ক হিসেবে যিনি কোঅর্ডিনেশন করছেন আমাদের ওয়ান অফ দ্য ট্যালেন্ট শেয়ার হোল্ডার অফ ডেস্টিনি জনাব আশরাফুল আমিন। তো জনাব আশরাফুল আমিন ব্যবস্থাপনা সমন্বয়ক এবং বর্তমান বোর্ড, এই উভয় পক্ষের সমন্বয়ে আগামী 5ই জানুয়ারি প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন এবং এরই মাধ্যমে ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রম দীর্ঘ এক যুগ পর পুনরায় চালু করার প্রত্যয় ঘোষণা করেছেন ওনারা। সেই ক্ষেত্রে একজন ডিস্ট্রিবিউটর হিসেবে আপনার অনুভূতি আশা করছি। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগলো। একটা কথা বলিনি, আশরাফুল আমিন কে আমি আগে অতটা চিনতাম না ওইভাবে, কিন্তু পরবর্তী বেলা যখন আমার সাথে একদিন দেখা হয়েছিল, পরিচয় ছিল, তার কিন্তু আরেকটা পরিচয় আছে। সেটা হয়তো অনেকে জানে কি জানে না, আমি ঠিক জানি না। ওই আপনার উনি কিন্তু কবি নজরুল কলেজ থেকে পড়াশোনা করতেন, সাংগঠনিক বিষয় নিয়ে উনি ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল। আমিও কবি নজরুল কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করছিলাম। হ্যাঁ, তা সেই সুবাদে ওনার সাথে একদিন বা দুই দিনের খুব পরিচয় হয়েছে। সে খুব সাংগঠনিক এবং কলেজের ছাত্র সংগঠনের সাথে উনি বেশ ওতপ্রোতভাবে জড়িত ছিল। যখন আমি তার নাম শুনলাম, অটোমেটিকলি একটা বিশ্বাস কাজ করছে যে না, উনি যেহেতু একটা তার পূর্ব অভিজ্ঞতা আছে ছাত্র সংগঠন করার, আর যারা মোটামুটি ছাত্র সংগঠন করে তারা কিন্তু বেশ অনেক কিছু কিন্তু বেশ গঠনমূলক ভাবে এবং সুন্দরভাবে সাজায়া উদ্দেশ্যটাকে সামনে রেখে এরা মুভ করে। এবং এদের প্ল্যানিং এ আমি যেহেতু আমিও এক সময় ছাত্র সাথে রাজনীতির সাথে জড়িত ছিলাম, স্যার আমার সেই অভিজ্ঞতা আলোকে মনে হয় যে এবার আশরাফুল আমিন সাহেবের কাছ থেকে আমরা কিছুটা ভালো কিছু একটা আশা করব। ইনশাল্লাহ আমরা সেটা পাবো তার কাছে, কারণ তার সম্বন্ধে আমি এতটুকু জানি। হয়তো আমি সে কি ছিল বা কে ছিল না সেটা আমি জানি না, বাট তাকে আমি যতটুকু দেখছি নিজের চোখে আপনার কবি নজরুল কলেজে ছাত্র সংগঠনের সাথে সে খুব ভালো ভূমিকা রাখতো। এবং সেখান থেকে আমার মনে হয় যারা তাদের কাছ থেকে আমরা ভালো কিছু একটা আশা করবো এবং গঠনমূলকই কিছু একটা তার কাছ থেকে আমরা পাবো, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ জনাব মনিরুল ইসলাম। আপনাকে আরো কিছু তথ্য শেয়ার করি, হয়তোবা আপনার ভালো লাগবে বিষয়গুলো জেনে। প্রথমত, উনি 5ই আগস্টের আমাদের যে পট পরিবর্তন হলো, সরকার পরিবর্তনের পর বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে কিন্তু মানুষকে আর এটা বলার সুযোগ নেই যে ডেস্টিনিকে সরকার বন্ধ করে রাখছে। এতদিন কিন্তু এই গোজামিল দিয়ে কিন্তু সময় কাটানো গেছে, কিন্তু এখন কিন্তু আর এই গোজামিল দিচ্ছে। কখনই এটা ডেস্টিনি কখনই মুক্ত ছিল না। আমি যতটুকু জানি এটা কিন্তু ডেস্টিনি মুক্তি ছিল, মামলা ছিল ব্যক্তিগত মামলা, কিন্তু ডেস্টিনি কোম্পানির বিরুদ্ধে কোনো মামলা ছিল না। এটা আমরা যদি এই সরকার ওই সরকার বলা, ওরা এটাকে জাস্ট কালক্ষেপণ করছে, এটা আমার ব্যক্তিগত অভিমত। কারণ যেহেতু আমি 15 সাল থেকে দেখছি, তো কারণ সরকার তো আমাদেরকে বলতেছিল আপনারা ব্যবসা করেন,
কিন্তু আমরা করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। এটা ওই সরকার চেঞ্জের সাথে এটা আমার ব্যক্তিগত মতামত আর কি, এটার সাথে এটা কোনো সম্পর্ক বা জাস্ট তাহলে এটা করে আইওয়াস হিসেবে আরো কিছু ধান্দাবাজি করার পায়তারা করতেছে বলে আমার ধারণা। আপনাকে আমি কারণ এরা আরো একটা সুযোগ তথ্য পাইলেই এরা ধান্দাবাজি করবেই। ইদানিং দেখবেন আপনি ফেসবুকে দেখেন যে ইদানিং কি কি সব শুরু হয়েছে। সেদিনকে আমি শহীদের একটা জিনিস দেখলাম, আজব লাগে আমার কাছে, মানে আমি বুঝি না যে এরা কি অ্যাকচুয়ালি কোম্পানির ভালোবাসা চায় আর ডিস্ট্রিবিউটরদের মঙ্গল চায়, না নিজেদের পকেটের সাথে চাঁদাবাজি করে নিজেদের পকেটে উন্নতি করতে চায়। তো মানে আমি আসল কথা কি বলবো, দুঃখ লাগে। আমি আপনাকে আরেকটা তথ্য দেই। 2013 সালে এই যে যার কথা একটু আগে আমরা শুরুতে বলছিলাম, জনাব আশরাফুল আমিন, উনি যখন এই বোর্ড পরিচালনার কার্যক্রম থেকে রফিকুল আমিনের মৌখিক নির্দেশে পদত্যাগ করেন, তারপর 2014 সালে কিন্তু একটা বোর্ড গঠিত হয় ডেস্টিনির। ওই আচ্ছা বোর্ডের পরিচালক অপারেশন হিসেবে ছিলেন জনাব সিরাজুম মনির, এবং 2020 সালের তলবি সভার আগ পর্যন্ত এই বোর্ড কিন্তু কার্যকর ছিল। তাহলে দেখেন 2014 থেকে 2020 এই 6 বছর এই বোর্ড থাকা সত্ত্বেও এবং জনাব সিরাজুম মনির পরিচালক অপারেশন থাকা সত্ত্বেও এই 14 থেকে 20 এই 6 বছরে ডেস্টিনির একটা দাপ্তরিক কার্যক্রম হয় নাই। ইভেন ট্রেড লাইসেন্সটা পর্যন্ত নবায়ন করা হয় নাই। সেই ক্ষেত্রে সিরাজুম মনিরের এই কার্যক্রমটাতেই কিন্তু একটা জিনিস স্পষ্ট যে আসলে রাষ্ট্রীয়ভাবে আমাদের কোনো বাধা কখনোই ছিল না, যেটা একটু আগে আপনি বলে আসছেন। তো সেই ক্ষেত্রে আমাদের বর্তমান পরিচালনা পর্ষদের সাথে জাস্ট 2 মাস আগে সম্পৃক্ত হয়েছেন জনাব আশরাফুল আমিন, এবং এরপরে ধারাবাহিকভাবে আমরা প্রথমে ট্রেড লাইসেন্স নবায়নের আপডেট পেলাম। দ্বিতীয়ত আমাদের সার্ভারের কার্যক্রমটাকে আমরা যতদূর তথ্য জানতে পেরেছি এটা টোটালি এখন কমপ্লিট, শুধুমাত্র পাবলিকলি আমাদেরকে শুধু ওয়েবসাইটটা আপ করা বাকি। এবং আরো যে জিনিসটা জানতে পারলাম যে আমাদের আগামী কয়েকদিনের ভিতরেই ডেস্টিনির ডিস্ট্রিবিউটরদের ডিন ভেরিফিকেশনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই যে প্রক্রিয়াটা গত 2 মাসের ভিতরেই কিন্তু অনেকগুলো গোছালো কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই সার্বিক প্রক্রিয়ায় আমি আপনার সাথে একমত যে আসলে রাষ্ট্রীয়ভাবে ডেস্টিনির কার্যক্রম আমাদের কখনোই মানে বন্ধ রাখার কোনো কথা রাষ্ট্র কখনোই বলে নাই। বরং রাষ্ট্রের বক্তব্য ছিল এটা যে যাদের নামে মামলা নাই তাদেরকে দিয়ে বোর্ড গঠন করে আপনারা আপিল করেন। কিন্তু সিরাজুম মনির এই কাজটা করেন নাই। তো এই যে সিরাজুম মনির, ওনার সাথে কিন্তু একদিন আপনি সহ তাকে আমরা আলিসে ধরছিলাম, আপনিও কিন্তু ছিলেন। সেই সময় কিন্তু সে উল্টাপাল্টা অনেক মেয় অনেক কিছু করছিল এবং অনেক ভালো ভালো ভদ্র কথা বলছিল। কিন্তু আসল কথা কি? আসল কথা হলো সত্যিকার অর্থে উনি কিন্তু ওই গত 6 বছরে ডেস্টিনির জন্য দাপ্তরিক কোনো কাজ করে নাই। তো ওই দিন যে আমরা তাকে ধরছিলাম আলিস সেন্টারে, আপনিও তো ছিলেন। এই সার্বিক পরিস্থিতি নিয়ে তার ব্যাপারে আপনার মূল্যায়ন সিরাজুম মনিরের ব্যাপারে? ভাই, সত্যি কথা কি, সিরাজ মনিরের ব্যাপারে আমার যথেষ্ট নেগেটিভ ধারণা আছে। আমার কাছে মনে হয় উনি যে কিভাবে শেয়ার হোল্ডার হয়েছে আমার ব্রেনে আসে না। কারণ একটা কোম্পানি শেয়ার হোল্ডার যে আছে উনি চিন্তা করে দেখেন, আমি বিশেষ করে 15 সালের পরের থেকে মানে 14, 12 বা 13 থেকে আমি অত সালে জড়িত হয়েছি। এই যে মার্কেট থেকে যে ফিল্ডে থেকে যে কোটি কোটি টাকা যে কালেকশন করা হয়েছে ডেস্টিনিকে মুক্তির লক্ষ্য কথা বলে, সেই ক্ষেত্রে কিন্তু সে কিন্তু জড়িত, এবং সে আমি তার সাথে বার্গেনিং পর্যন্ত করছি। কারণ ব্যাপারটা হয়েছে কি ভাই, সবার সাথে তো সব রকম কথা বলা তো হবে না। সে আইওয়াস করে, সে এটা বুঝে, সে আমি জানি না রে বাবা, তুই তো মোটিভেশন দিছিস, আমি তো আগে জানতাম না সে শেয়ার হোল্ডার, আমি তো জানতাম সে একজন ডায়মন্ড, কিন্তু পরে জানি সে আমার শেয়ার হোল্ডার। তখন তাকে আমি বলছি আপনি কিন্তু ছাড় পাবেন না, আপনি ছাড় পাবেন না। কে কি করলো না আই ডোন্ট নো, বাট আমি আপনাকে চিনে ফেলছি। হি ইজ দ্য মেইন গিলটি ভাই। আমি আপনাকে কয়েকটা প্রমাণ দিচ্ছি যে কি পরিমাণ গিলটি। প্রথম প্রমাণটা দেই, সে যখন মোটিভেশন দিয়ে কাজটা করে, টাকা পয়সা ফিল্ড দিয়ে কালেকশন করে, সে কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেড কে মুক্ত করার জন্য কাজ করে। কিন্তু এটা যে সে মুক্ত ছিল, ডেস্টিনি 2000 লিমিটেডটা যে মুক্ত ছিল, সে কি একজন শেয়ার হিসেবে জানতো না? জানতো। তা তো জানা উচিত ছিল। সে যদি বলে আমি জানি না, তার মানে কি? সত্যি কথা, মুখের খারাপ কথা বাইরে যায়, তার মানে এটা কি? ফাইজলামি শুরু করো, তোরা এটাকে ফাইজলামি মনে করস তুই? এর আগে দেখেন আপনি চিন্তা করে দেখেন, এরপর যখন আমাদের তলবি সবার মাধ্যমে যখন বোর্ড গঠন করা হইলো, তখন তো ফাইজলামি করতেছে। আচ্ছা, ট্রেড লাইসেন্সটা আমার একটা কোম্পানির নামে, যে কোনো একজন প্রতিনিধির নামে ট্রেড লাইসেন্স হয় এবং বোর্ড কর্তৃক অনুমোদিত একজন ব্যক্তির নামে হয়। সেক্ষেত্রে ব্যক্তির নামে আমাদের যে চেয়ারম্যান সাহেব ছিল জাকির সাহেব কিসলু, তার নামে হয়েছিল।
বাবা তোর সমস্যা কোন জায়গায়? তোর যদি এতই চুলকানি উঠতে তুই তোর নামে করতি, তোর তো ব্যবসা তো শুরু করতি, তুই সেটাও করস না, আরেকজন যে করার উদ্যোগে তুই সেখানে বাধা দেস। দেখেন আর কত বড় খারাপ, সে কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেড একজন শেয়ার হোল্ডার, কিন্তু আমার কাছে মনে হয় কি যে ঘরের লোক শীতকালে চলে কিছু করার থাকে, আমার তার ভূমিকাটা এরকম মনে হয়। দেখেন সে মাল্টিপারপাস একটা গেম খেলছে, সে ডি টু অ্যাসোসিয়েশনে গেম খেলছে, সে সাংবাদিকদের এই যে আপনার কি বলে হাসান, সে এদিন না গেম খেলে। আরে তুই একজন সাংবাদিক, তুই তর্কে কি করা হবে, বাদী প্লাস বিবাদী দুজনেরই তুই স্বাক্ষর নে না, এক বিবাদী নিয়ে খালি গান গাওয়া শুরু করে দেয়। এক সিরাজুল মনির মাঝে মাঝে আমি তাকে প্রশ্ন করা হয়েছিল, তাকে মাঝে মাঝে প্রশ্ন করা হয়েছিল যে এগুলো আপনি কি করতেছেন, সে আমি তাকে কি বেহায়া বলবো না কি বলবো আমি নিজেও বুঝি না। আমি যদি ডেস্টিনির যদি কোনো একটা কার্যকরী ভাবে বা কোনো একটা জায়গায় আমি দায়িত্বশীল থাকতাম, আমি সত্যি কথা স্টেট বলতাম যে ইউ মে গো নাও, ইউ মে গো নাও, তোমার যদি কোনো শেয়ার থাকে, কত টাকা শেয়ার আছে বলো, সে টাকা তুমি নিয়ে যাও। সে কিন্তু এটা বুঝতেছে না, কারণ আমরা যে ফিল্ড থেকে যে পরিমাণ টাকা কালেকশন করা হয়েছে, যত কোটি টাকা, আপনি কি জানেন ওর শেয়ার হোল্ডার যত টাকা আছে, আমরা যদি আইনগতভাবে পদক্ষেপ নেই ওর কি শেয়ার থাকবে? ওই বাইচুতকে এটা বুঝে না, ও কি ওই কি যদি এত কিছু না বুঝে, ওই কিছু আগে মিছিল করলাম হ্যান্ড করলাম, বাপ রে বাপ রে বাপ, মনে হইতেছে ছাই দিয়া মাছ ঢাকে। যার ব্যাপারটা হচ্ছে কি, যার 9 হয় না তার 99 হয় না। আমি সিরাজুল মনিরের সাথে ব্যাপারে কথা বলাটা হলো গিয়া নিজের সময় নষ্ট করা, নিজের কলিশন। সে এমন কোনো পার্সন না যে তাকে নিয়ে আমার কথা বলতে হবে, সে এমন কোনো ব্যক্তি না বা তার ভিতরে এমন কোনো গুণ নাই যেটা আমাদের কাজে লাগবে, বরঞ্চ সে থাকলে আমাদের ডিস্টার্ব হবে। কিছু কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা আছে, বুঝবো না কিচ্ছু না। বাবা তুই যে টাকাটা দিতেছস, টাকাটা তুই কোন জায়গায় দিতেছস, কিভাবে দিতেছস, খরচটা কি দিতেছে, এটা কোনো জানার চেষ্টা করে? আমাদের যে আমরা সে সময় 6টা সংগঠন করা হয়েছিল, আপনি চিন্তা করে দেখেন দেখি, একটা কোম্পানি বাঁচা থেকে 6টা সংগঠন লাগে? হ্যাঁ, কেন কেন কি স্বার্থে? এটা আপনারা দেখেন, আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি জানেন, আপনাদের এই সিরাজুল মনির বলেন আর ডায়মন্ড বলেন, এখান থেকে কিন্তু একটা ব্যক্তি কিন্তু সাইড দিয়ে খেলে, আমার যেটা মনে হয়। সে ব্যক্তি থেকে জানেন, সে কিন্তু কোনো ফ্রন্টে আসে না, যে সাইড দিয়ে সে গুটি চালে। যেমন বর্তমান বাংলাদেশে যে ইন্ডিয়া আমেরিকা নিয়ে যে একটা ওই সাইড দিয়ে যেমন কাহিনী হয়, ঠিক এরকম কিন্তু একটা ব্যক্তি সে কাহিনী করে। সে ব্যক্তির নাম কি আপনি জানেন? ডায়মন্ড মামুন। সে কিন্তু কখনো ফ্রন্টে আসে না, সে কিন্তু পিছন দিক দিয়ে কিন্তু আপনার গুটি নাড়ে, এবং সেখানে সে নিজের মুখে স্বীকার করছে যে সে এসব ধান্দাবাজি করে সে টাকা কামাই করে, এটি তার ইনকাম না, সে কোথা থেকে ইনকাম করবে? আবার ইঞ্জিনিয়ার শহীদ আমাকে চ্যালেঞ্জ করছে, আমার ফেসবুকে আমি এটা স্ক্রিনশট রেখে দিছি। ইঞ্জিনিয়ার শহীদ আমি ছাগল কেন বলি জানেন? ও আসলে একটা ছাগল রে ভাই। ও কি বলে আমাকে চ্যালেঞ্জ করে যে আমার তার ছাগল, আমি ইঞ্জিনিয়ার শহীদ বললে না, আমার ইঞ্জিনিয়ার শব্দটা বোধহয় অবমাননা করা হয় বলে মনে করি। এই ছাগল শহীদ বলে কি, তার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সব যদি বিক্রি করেও দেওয়া হয়, তো ডেস্টিনি 2000 লিমিটেড কখনো চালু হবে না। চিন্তা করতে পারছেন? তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে যদি সে ডেস্টিনি চালু করার চেষ্টা করে, তাও ডেস্টিনি চালু করবে না, হবে না। তার মানে বুঝে দেখেন যে সে কি পরিমাণ ডেডিকেটেড, যে ডেস্টিনি 2000 লিমিটেড জাহান্নামে যাক, ওখান থেকে ডিস্ট্রিবিউটর গুলি কাঁচা কাঁচা আইন না। কারণ কি ভাই, আমরা তো সাধারণ মানুষ ভাই, আমার কাছ থেকে যদি আপনারা লাখ লাখ টাকা নিয়ে যান, পরে যদি না তুমি ডি টু অ্যাসোসিয়েশন যদি না আসো, তোমার টাকা মাইট যাবো, তোমার ডেস্টিনি, এইভাবে তারা প্ল্যান গোছাচ্ছে। আমার ধারণা, আমার পূর্বের অভিজ্ঞতা বা আমার সাংগঠনিক অভিজ্ঞতা বা আদার যে সাংগঠনিক যে কাজ আছে, আমার কাছে মনে হয় তার ধান্দা এটা। কিন্তু কয়দিন রে ভাই, 14 বছর পারছে, 16 বছর পারছে, একদিন না একদিন এটা রেজাল্ট সে পাবেই, রেজাল্ট সে পাবেই এটা। আমি তো ইঞ্জিনিয়ার শহীদকে ধরার মতো আমার কাছে চাই, কিন্তু আমার সিরাজুল মনিরকে ধরার মতো আমার যথেষ্ট ডকুমেন্টস আছে। এবং আমি আপনাকে আরেকটা ইনফরমেশন দেই
2014 থেকে 20 সাল পর্যন্ত কোশেয়ারে টাকা যে উঠলো, রফিকুল আমিন না হয় ভেতরে, সিরাজুম মনির তো মালিক পক্ষ, সে তো বাইরে ছিল, হ্যাঁ, সে হ্যাঁ, স্বাক্ষর দিল না কেন টাকা এগুলাই মানে রিসিপ্ট? সেটাই তো কথা। এই প্রশ্নটা সবচেয়ে মজা করে, এই প্রশ্নটা আমাদের 6টা সংগঠনের যারা লিডার বিন্দু আছে, মাসুদ পারভেজ, তারপর আপনার মোশাররফ ভাই, তারপর আরো যারা আছে, তাদেরকে আমি বলছিলাম যে এই ধরনের ঘটনাগুলি ঘটান, তাহলে তাহলে আপনারা কেন স্বাক্ষর নিছেন? আপনারা কি টাকা ফেরত দিতে পারবেন? আপনারা কি টাকাটা ভোগ করছেন? আপনাদের ঘরে বন্দুক রেখে এই পাখি শিকার করছে, তাহলে কেন আপনারা এতদিন আপনার সিরাজুল মনিরকে স্বাক্ষর করাইতে পারেন নাই? কেন করেন নাই? এই প্রশ্নের উত্তর কেউ আমাকে দিতে পারতেছে না। আর আমাদের মতো কিছু ভাই, আমরা তো হাজার হইলো ভাই গরিব মানুষ ভাই, আমরা তো মনে করেন ভাই, আমরা যদি দেখি যে 2 টাকা ইনভেস্ট করলে 4 টাকা পাবো, ভাই আমরা তো বাঙালি, তো কি করুন বলেন? আমরা তো আমার কথা বলেন যে আমি যে টাকা ইনভেস্ট করছি এই টাকা যদি আমার বিজনেস কাজে ইউজ করতাম, আজকে আমি ভালো টাকা কামাই করতে পারতাম। কিন্তু কি হয়েছে, একটা প্রতিষ্ঠিত কোম্পানি শেয়ারের লোভ দেখাইছে, সে লোভ দেখায় আমি কাজ করতে গিয়া আমি সে শেয়ার কিনছি, ও মা পরে দেখি সব সারা ধান্দাবাজ এগুলি, মানে খালি মানে কি বলুন ভাই, মানে আমাদের যে 6টা তারাও কিন্তু একের মতো প্রতিবাদী হইতেছে না। কেন তারা প্রতিবাদী হচ্ছে না? আই ডোন্ট নো। তারা যদি একসাথে এসে ধরে, আমার এটা সমাধান হয়ে যাবে কেন? কিন্তু তারাও কোনো ভূমিকা রাখতেছে না কেন আমি বুঝতেছি না। এই যে আমাদের কিছু থাকে ডিডাপ থেকে বলেন বা মাঝে একটু প্রোগ্রাম করে, কিন্তু খালি প্রোগ্রাম করে কি জানেন? কিন্তু প্রোগ্রাম যে আমি আজকে মিটিং এ বসলাম ভাই, সবার তো সবার দাম আছে। আমি আজকে একটা মিটিং এ বসলাম, মিটিং আমি 4টা বা 2টা এজেন্ডা নিয়ে বসলাম। কমসে কম আমার তো একটা এজেন্ডা, তো আমাকে রেজাল্ট নিয়ে আসতে হবে। তো যদি আমি একটা এজেন্ডাতে রেজাল্ট না নিয়ে আসতে পারি, তাহলে আমার সে মিটিং এ থাইকে বা কি লাভ, আমার সময় নষ্ট করি বা কি লাভ? এই জন্য দেখেন আমি ইদানিং খুব যাওয়া আসা কমাই নিছি, নিজে ব্যক্তিগত কাজে একটু বেশি ব্যস্ত হয়ে গেছি, যে ঠিক আছে বাবা, আমি আল্লাহ তাআলার রহমত ছেড়ে দিছি, কিন্তু সাধারণ ডিস্ট্রিবিউটরদের টাকা ফেরত আনার জন্য যা যা করণীয়, আমার টাকা আমি 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 না হজম করে নিছি। কিন্তু ভাই কমসে কম আপনি চিন্তা করে দেখেন যে যদি 170টা কোম্পানি করছে, দেখেন এখানে কি একটা গেম খেলা, তারা ওই দল ভারী করার চেষ্টা করে। 170টা কোম্পানি করছে, গড়ে যদি 30 জন করে আমরা ধরি, তাহলে কতজন হয় যদি গড়ে ধরি? তার কোন জায়গায় 49 আছে, কারো 45 আছে, কারো 40 আছে, গড়ে আমরা 35 থেকে 40 জন ধরি। 35 থেকে 40 জন যদি আমরা ধরি, তাহলে আপনি হিসাব করে দেখেন যে এই যদি আমি 40 করেও যদি ধরি, 510, হ্যাঁ, যদি 40 জন করে যদি ধরি ইন্টু 170, 6080 জন ব্যক্তি ভূগণ, এবং 6080 জন ব্যক্তি যে ভুগতেছে, এই 6080 জন ব্যক্তির কাছ থেকে কিন্তু হয়তো আমাদের মতো যারা বুঝি কম বেশি, তাদের ধরো খুব বড় যে 50 থেকে 60 জন হবে, তাও হবে কিনা আমার সন্দেহ আছে। বাকি যারা আছে তাদেরকে ওই ভয়টা, যে তোমরা যদি এদিক ওদিক ঘোরাফেরা করো, তোমরা যে ডেস্টিনি ট্যুরিজম লিমিটেডের দিকে বেশি মুখ করো, হ্যান করো ত্যান করো, তোমরা আমার কথা মতো চলবা, ইঞ্জিনিয়ার শহীদ লিড দেয়। আর এই যে ছাগল, মানে যে আমি তাকে হলুদ সাংবাদিক বলবো, আমি যেমন শহীদকে ছাগল শহীদ বলি, ঠিক তদ্রুপ আমি হাসানকে বলবো কি জানেন, হলুদ সাংবাদিক হাসান। হলুদ সাংবাদিক হাসান করে কি, এদেরকে এই ভয়গুলো দেখায় যে তোমরা যদি এদিক ওদিক যাও তোমাদের টাকা মার যাবে। ভাই 6800 লোকের মধ্যে 6000 লোক তো ভাই নিরীহ ভাই, ওরা কিন্তু কিচ্ছু বুঝে না। ওদেরকে যেভাবে ওদের হাউকাউ মধ্যে নেই, ওরা এটাকে পুঁজি করে ওরা সামনের দিকে আগাইতে থাকে, কিন্তু কি লাভ? তাই আমি বর্তমান যা রিকোয়েস্ট করব, এটা হলো আমার রিকোয়েস্ট, আমার দৃষ্টিভঙ্গি, আমার চিন্তা ভাবনা, যে 5ই জানুয়ারি যে আমাদের কমিটি গঠন করা হয়েছে, তাদেরকে বলবো এই যে 6000 লোকের থেকে ছাগলের বাচ্চার মতো কিছু লোক, কারণ লোক কিন্তু সবাই খারাপ না, আপনি দেখেন ফেসবুকে দেখেন ওদের লাইক কমার্স শেয়ার কিন্তু আগের মতো নাই। 100 জনের ভিতরে 90 জন ডিস্ট্রিবিউটর সহজ সরল এবং খুব ভালো মন মানসিকতার, তারা চায় তাদের ইনকাম। আর যে 10 জন আছে, এরা খালি হাউকাও মাউকাও কইরা এই ডিস্টার্ব গুলি করে, তাদেরকে মিসগাইড করে। আমি বর্তমান কমিটির কাছে বা বর্তমান যে ডেস্টিনি আছে তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, আমার পক্ষে তাদের অনুরোধ হইলো যে আপনারা ওই 100 জনের ভিতরে 10 জন চিলাচিলি করে, ওদেরকে বাদ, ওদের উচিলায় বাকি 90 জনের ভাগ্য নিয়ে কেউ খেলা করেন না। আপনারা যত দ্রুত পারেন আপনারা ডেস্টিনি ট্যুরিজম লিমিটেডকে চালু করে ব্যবসায়িক কার্যক্রম চালু করে দেন, দেখবেন ওই যে 6800 যে আছে, 6800 থেকে অটোমেটিকলি কিন্তু 6000 চলে আসবে। যারা ডিটুকে অ্যাসোসিয়েশন লোভ দেখাচ্ছে, কিন্তু ডিটুকে ভাই যে তৈরি কোম্পানি যারা দাঁড় করাইতে পারে নাই,
একদম ম্যান পাওয়ার রেডি, অফিস রেডি, ফাইন্যান্সিয়াল রেডি। মানে একটা ব্যবসা প্রতিষ্ঠা করতে গেলে ফাইন্যান্স লাগে, ফাইন্যান্স ছিল, ম্যান পাওয়ার লাগে, ম্যান পাওয়ার ছিল, অফিস লাগে, অফিস ছিল। এত কিছু থাকার পরও যখন নিজের ব্যক্তিগত স্বার্থের কারণে, নিজেদের ব্যক্তিগত গুটি কয়েক লোকের ব্যক্তিগত স্বার্থের কারণে ডেস্টিনি 2000 লিমিটেড চালু করতে পারে নাই, সেখানে ডিটোকে অ্যাসোসিয়েট চালু করবো কি দিয়া? কচু দিয়া? ওই ব্রেন ওদের আছে যারা নিজের বুদ্ধি মতো চলতে পারে না, নিজের সিদ্ধান্ত মোতাবেক চলতে পারে না? তোরা আলোচনা কর ভাই। ভাই আমিও তো ভুল থাকতে পারি, আমি তো ভাই ফেরাস্তা না ভাই, আমারও ভুল হইতে পারে। ওকে ডান, আসো আমরা বসে আলোচনা করি, সমাধান করি। না, সেটা তারা করবে না, সেটা তারা করবে না। তাই আমার বিশ্বাস যে বর্তমান যে কমিউনিটিটা হয়েছে, এটা যদি ঠিকঠাক মতো হয়ে যায়, দেখবেন যে ওই যে 6800 লোকের মধ্যে থেকে ধরলাম আপনার 200-300 লোক ওই ক্যাটাগরির, কারণ 6000 লোকের টাকা থেকে ওই 100 জন লোক ভাগে ভাগে ওরা খায়, এটা ওদের স্বার্থে আঘাত আনবে যে না যদি এরকম কিছু হয় আমার 20-25,000 30,000 40,000 টাকা বুঝে আমার ইনকাম শেষ। দেখেন সারাদিন বসে থেকে ভাই ওদের সংসার চলে কেমনে, ওরা কি কাজটা করে, কজন ইয়ে আছে, ওরা ফেসবুক ভিউয়ার দিয়ে কি করবে, এর কোনো মানে আছে? এগুলি জাস্ট আগেও তারা কালক্ষেপণ করে আসছে, এখনো তারা কালক্ষেপণ করে আসতেছে। আমার মাঝে মাঝে মনে হয় যে কি বলবো, দুঃখ লাগে যে এদেরকে এরা সেদিনই হুঁশ ফিরবে, ওই যারা এই যে 6000 লোক আছে, যেদিন 6000 লোক একসাথে ওদেরকে ধরবে সেদিনই ওদের হুঁশ ফিরবে, এছাড়া ওদের হুঁশ ফিরবে না। তাই আমার 170টা কোম্পানির যারা ডিস্ট্রিবিউটর আছেন 6800, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, আমার মতো যারা পাপি বান্দা বা দুর্ভোগ আছে বা যারা আছে, তারা একসাথে প্রতিবাদ করে তাকে ধরেন। নয় তুই টাকা দে, নয় তুই টাকার হিসাব দে, নয় তুই কেমনি কি করলি। তুই ডিটু গ্যাস লাইসেন্স রিনিউ করতে পারোস, তুই কোম্পানি গঠন করতে পারোস, তাহলে তুই ডেস্টিনি 2000 লিমিটেড লাইসেন্স রিনিউ করতে পারতি না? তোরা এটা কাজ পরিচালনা করতে পারতি না? হ্যাঁ, তোরাই দায়িত্ব থাকতি। তোরা তো দায়িত্ব আর চেয়ারের লেগে তো মানুষের ঠকাস। ওকে ফাইন, তোরা দায়িত্ব নিয়ে থাক, তোরা চেয়ার নিয়ে থাক, কিন্তু তোর কাজটা শুরু কর। না, সেটা করবে না, সেটা করবে না। কারণ করলে যে একটা আছে ভাই, ঘুমায় ঘুমায় খায়া খায়া আর অলস মস্তিষ্ক বইয়া বইয়া খাইতে খাইতে না কেউ আর কাজ করে খাইতে চায় না রে ভাই। আমি বিশেষ, আমি কিছুক্ষণ আগে আমি ফিল্ডের থেকে আসছি, আমার এই একটা জামা ছিল ভাই, কাজ করে পুরো নোংরা হয়ে গেছে গা। নিজে পেটের ভাত জোগাড় করতে গিয়ে আমরা কি পরিমাণ পরিশ্রম করি সংসার চালের দিকে। এরা কি করে, এরা যে আমাদের মতো লোকেরা পয়সা কামায় নিয়ে আসে, আমাদেরকে মোটিভেশন দিয়ে আজকে অমুক খরচ থাকে তমুক খরচ নিয়ে হ্যাঁ সংসার এরা চালায়। আমার মনে হয় না রবিকুল আমিনের কাছে পুরোপুরি টাকা পৌঁছায় বলে আমার ধারণা, আমার মনে হয় না। 1 লাখ টাকার ভিতরে রবিকুল আমিনের কাছে কিছু একটা যায়, ম্যাক্সিমাম এরাই খেয়ে ফেলায়, এটা আমার ধারণা ভাই। এবং আপনাকে আরেকটা তথ্য দেই, মাল্টিপারপাসে নির্বাচন হওয়ার পর এটা হয়তো আরেকটু ক্লিয়ার হবে। আমাদের কেরানীগঞ্জের কনফিগার হাউজিং এর যে জায়গাটা, এইখান থেকে প্রায় 25 লক্ষ টাকার মাটি বিক্রি করা হয়েছে এই বিগত 20-এর পর থেকে, 20-এর পর 24-এর এই মাঝামাঝি সময়ে এবং এর আগে বা পরে কিছু সময়ে। এবং এই কাজের ক্ষেত্রে ডকুমেন্টেশনের ক্ষেত্রে আপনি যদি দেখেন, ওইখানে কিন্তু ওই যে আপনি যে হলুদ সাংবাদিক বলেন, ওই যে ছাগলের স হাসান, আমি ভাই ইঞ্জিনিয়ার শহীদের নাম আর জীবনে করবেন না ভাই। আমার সাথে যদি কোনো সাক্ষাৎকার করে বা কথা বলবেন, বলবেন সাগর শহীদ। ইঞ্জিনিয়ার শহীদ করে কিন্তু আমি অস্বীকার করবো, আমি ইঞ্জিনিয়ার শহীদ নামে কারো চিনি না। যদি বলছে সাগর শহীদ, তাহলে ভাই আমি আরে চিনি। আর হাসান, হাসানের হলুদ সাংবাদিক হাসান, শুধু সাংবাদিক হাসান কইলে সাংবাদিক শব্দটা অপমান করা হবে। তো যে জিনিসটা বলছিলাম, এই যে এই আরো একটা ডকুমেন্টেশন কিন্তু আমরা পেয়েছি, যেখানে হাসানের স্বাক্ষরিত একটি ডিড, যেখানে কনফিগার হাউজিং এর 25 লাখ টাকার মাটি বিক্রি করা হয়েছে। এখন প্রশ্ন হলো, আদালতের রায় পুরোপুরি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত ডেস্টিনির স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় বা হস্তান্তর বা কোনো কিছু তো অবৈধ। তাহলে এই কাজটাও কিন্তু আইনগতভাবে আমরা মনে করি সম্পূর্ণ বেআইনি। এই ব্যাপারে আপনার, আমি তো বর্তমান ম্যানেজমেন্ট কমিটিকে বলবো যে আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেন। একে সে অথরিটি দিল কে? তোর সিগনেচার করার অথরিটি কে দিল? এটা এটা যত এটাকে আইন আইন মানে আইনগতভাবে এটা ব্যবস্থা নেওয়া উচিত। অথচ দেখেন ভাই, মাল্টিপারপাস বলাতে বোরহান ভাই, আপনার আমার একটা কথা পুরোনো দিনের কথা মনে পড়ে গেল।
একদিন আমি জিজ্ঞাসা করছিলাম যে এই যে লাখ লাখ টাকা যে কোটি কোটি টাকা যে মাঠ থেকে কালেকশন করা হইতেছে, এগুলো আপনারা যদি যেভাবে খরচ হচ্ছে, আমরা তো কোনো মা বাবা যে ব্যবসা চালু করবেন কিভাবে? তখন তারা আমার বলতো, না আমাদের মাল্টি পারপাস আছে, মাল্টি পারপাস কোম্পানি থেকে আমাদের লোন নিয়ে আমরা আমাদের কোম্পানি চালু করব। চিন্তা করে দেখেন যে মাল্টি পারপাস কোম্পানি থেকে লোন নেওয়া, এই যে 170টা কোম্পানি গঠন করা হয়েছে, এগুলি চালু করবে। চিন্তা করছেন? আজকে সে মাল্টি পারপাস নিয়ে কত কাহিনী। মাল্টি পারপাস একবার একবার ঘটনা ঘটলো না, ওই যে আপনার যে সেক্রেটারি যে ছিল আজম ভাই, এরা যে ছিল, এরা কিন্তু কোনো রেজাল্ট নিয়ে আসতে পারে নাই। আমি এটা আমার কোনো ব্রেনই আসে নাই। না, রেজাল্ট নিয়ে আসবে কিভাবে? তারা তো বসছেই কোনো কাজ না করে, সবগুলো কাজকে এক জায়গায় নিষ্ক্রিয় করে রাখার জন্য। তাদেরকে তো বসানোই হয়েছে যেন তারা কোনো কাজ না করে সব আটকাই রাখে। কাজ করেই তো নাই, হবে কেমনে? দুঃখজনক। অথচ দেখেন কজনের স্বার্থে এর সাথে জড়িত ছিল। আমার তো চিন্তা লাগতেছে, আমাদের মাল্টি পারপাসে কি টাকা আছে তো রে ভাই, নাকি ভিতরে কাহিনী হয়েছে কিনা তাই না কে জানে। যেভাবে সিগনেচার করে 25 লাখ না কত লাখ টাকা মাটি বলে বিক্রি করে ধান করে ফেলেছে, সেরকম মাল্টি পারপাস থেকে এই ধরনের কোনো সিস্টেম টাকা পয়সা তুলে লয়ে গেছে কিনা আল্লাহ ভালো জানে। শিওর না, মন্তব্য করা ঠিক হবে না। এগুলো সামনে আরো অনেকগুলো বিষয় আসবে। মাল্টিপারপাসের ক্ষেত্রে আমাদের সম্পত্তিগুলো বা সবই আছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের আগামী 13ই নভেম্বর নগদ টাকা যেটা অ্যাসেট আছে, মাল্টিপারপাসে নগদ টাকা নেই আমাদের মাল্টি পারপাসে। মাল্টিপারপাসের অ্যাকচুয়ালি নগদ টাকা খুব একটা বেশি কখনোই ছিল না, কারণ সব টাকা তো ওই যে একদিকে আসছে আরেকদিকে চলে গেছে। তো আমি একটা নতুন একটা বিষয় আপনার সাথে এখন আলোচনা করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন আগামী 13ই নভেম্বর আমাদের মাল্টিপারপাসের আপকামিং নির্বাচন, নতুন ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই মাল্টিপারপাসে যে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী ব্যবস্থাপনা কমিটির কাছে বিনিয়োগকারী হিসেবে আপনার চাওয়া কি? ভাই বিনিয়োগকারী হিসেবে আমার সবচেয়ে আমার কাছে ভালো লাগলো, যাক এতদিন পরে হোক সবকিছুর একটা শেষ আছে। বেশ অনেক বছর পর এই একটা মাল্টি মেবি 3 কমিটি সদস্য বিশিষ্ট মনে আহ্বায়ক কমিটি হয়েছে না 3 জনের? একটা অন্তর্বর্তী কমিটি আছে, তারা নির্বাচনটা আয়োজন করবে। কতজনের? 3 সদস্য। 3 সদস্য। এটা কি সবাই কি আপনার মাল্টিপারপাসের ওই আপনার কি বলে ওই সরকারি সমাবেশ সমিতি থেকে, নাকি আমাদের এখানে কেউ আছে, আমাদের শেয়ার হোল্ডার ভাইদের কেউ আছে নাকি? মানে আমাদের বিনিয়োগকারীদের পক্ষ থেকে 3 জন, তিনজনের মধ্যে কেউ আর আছে? রাষ্ট্রীয়ভাবে আছেন বেশ কয়েকজন। এই কয়েকজনের সমন্বয় আর কি অন্তর্বর্তী কমিটি। আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ, রাষ্ট্রীয়ভাবে যারা আলহামদুলিল্লাহ। আছেন, মানে রাষ্ট্রীয়ভাবে যারা আছেন তারা তো আছেনই, এদের সাথে আমাদের পক্ষ থেকে আছেন বিনিয়োগকারী হিসেবে 3 জন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তবে আমার কাছে মনে হচ্ছে যেহেতু এখন রাষ্ট্র প্লাস নিজেরা, সরকার প্লাস কোম্পানির শেয়ার হোল্ডার হোক আর প্রতিনিধি আছে, আলহামদুলিল্লাহ এই নির্বাচনটা খুব জরুরি ছিল। এই দেরিতে হইলেও জিনিসটা সুন্দর হয়েছে, এবং এই জিনিসটা হয়ে গেলে আমার মনে হয় আমাদের মানে আমার ক্যালকুলেশন যেটা বলে 80 থেকে 85% সলিউশন হয়ে যাবে বলে আমার বিশ্বাস। 80 থেকে 85% সলিউশন হয়ে যাবে বলে আমার বিশ্বাস। কারণ কি এখন ইলেকশনটা হয়ে গেলে যারা ক্ষমতা আসবে, যারা দায়িত্বে আসবে, অটোমেটিকলি তাদেরকে প্রেশার দিয়ে তাদের কোথায় কি আসছে না আসছে কাজকাম শুরু হয়ে যাবে। এটা খুব জরুরি ছিল, তো তারা তো এটা খুব দেরি হয়ে গেছে বস। আপনার আগে আসা একটু ভালো হইতো আর কি, অক্টোবর নভেম্বর ওরে বাবা। মানে 21 সালে তো সরকার করেই দিছিল আমাদেরকে, নতুন ব্যবস্থাপনা কমিটি তো করেই দিছিল, কিন্তু এই ব্যবস্থাপনা কমিটির দ্বারা তো কোনো কাজ হয় নাই, যার কারণে 3 বছর শুধু সময় নষ্ট হইলো আর কি। তো আমরা আগামী কমিটি বলেন, মানে আমরা আগামী কমিটির কাছে একটা কার্যকরী কমিটি হিসেবে আগামী কমিটিকে দেখতে চাই আর কি। শুধু দেখতে চাই না ভাই, আমার কাছে ওই যে ইলেকশনে যে কমিটি আসবে তাদের কাছে আমার প্রথম যে রিকোয়েস্ট হবে যে 2021 সাল বা যেখানে যে কমিটিগুলো গঠন করা হয়েছিল তারা কি কি কাজ করছে তাদেরকে কৈফিয়তের আন্ডারে আনতে হবে। তাদেরকে তলব করে তাদের কাছে কৈফিয়ত জারি করতে হবে যে তোমরা 3 বছরে কি করছো। তারপরে যাইতে হবে যে মাল্টিপারপাস সমিতির আন্ডারে কি আছে না আছে এগুলো আস্তে আস্তে করে বের করে দিয়ে তাদের কাছে আমাদের রিকোয়েস্ট করবো, ভাই মানুষ অনেকে মারা গেছে, আমাদের যারা শেয়ার হোল্ডার যারা মাল্টিপারপাসে, আমারই পরিচিত 2-3 জন লোক মারা গেছে যারা মাল্টিপারপাসে ভালো, এমন 20 লাখ 25 লাখ
ইনভেস্ট করা আছে। হ্যাঁ, তাদের সন্তানদের দিকে বা তাদের নমিনির কাছে খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে জাস্ট এটা পরিচালনা করা হোক, যাতে আর সময় নষ্ট যাতে না হয়, এটাই ভাই আমার অনুরোধ। অনেক সময় ক্ষেপণ হয়েছে, আর না। রাইট, আমি আপনাকে আরেকটা তথ্য দিই। আমাদের একটা প্রোগ্রামে এসেছিলেন বয়স্ক একজন ভদ্রলোক মাঝহারুল ইসলাম নামে, ধানমন্ডির। ওনার প্রায় 63 লাখ টাকা মাল্টিপারপাসে বিনিয়োগ আছে। এই হ্যাঁ ভদ্রলোক হ্যাঁ গত হ্যাঁ মাসে মারা হ্যাঁ গেছেন। হ্যাঁ হ্যাঁ। ইস, উনি চিন্তা কিন্তু করেছে আমি গত মাসে মারা গেছেন উনি। তা এই জন্য বলি, এরকম কিন্তু অনেকে আছে। আমি আমি মানে নির্বাচিত প্রতিনিধি যারা আসবে তাদের কাছে আমার পক্ষ থেকে রিকোয়েস্ট, এই যে যারা মারা গেছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিকে সামনে নিয়ে এসে তাদের ওয়ারিশরা যাতে তাদের বাবার অংশটা বুঝে পায়, সে ব্যাপারে মানে আমার মনে হয় প্রথম কাজটা সেটাই করা উচিত ভাই। এরপর আস্তে আস্তে সবগুলো করা শুরু হোক। আগে মনে হয় আমাদের নির্বাচন কমিটি প্রতিনিধির কাছে আমার এই একটা আবদার, আপনারা এটাকে গুরুত্ব দিয়ে বাকিগুলো আস্তে আস্তে আপনারা ধাপে ধাপে আপনাদের কার্যক্রমগুলি পরিচালনা করেন, বাট এইটাকে প্রাধান্য দেন, 1 নম্বর প্রাধান্য বা 1 নম্বর ইসে রাখেন। এবং আমি আরেকটা তথ্য আপনার সাথে শেয়ার করি। যতদূর আমরা জানতে পেরেছি যে খুব অচিরেই হয়তোবা আমরা মাল্টিপারপাসের যে ভোটারের একটা আপডেটও জানতে পারবো, যে এই নির্বাচনে যারা যারা ভোটার হয়েছেন তারা। আর আমাদের এই যে জনাব আশরাফুল আমিন, উনি কিন্তু মাল্টিপারপাসের সভাপতি পদে নির্বাচনের জন্য প্রার্থিতা ঘোষণা করেছেন, এবং খুব সম্ভবত উনি হয়তোবা মাল্টিপারপাসের পূর্ণ প্যানেল ঘোষণা করে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। তো আমি আলহামদুলিল্লাহ। ব্যক্তিগতভাবে এবং ইন্টারেস্টিং একটা বিষয় আপনাকে বলি, আমি নিজেও কিন্তু কবি নজরুলের স্টুডেন্ট, জানেন কি? তাই নাকি? না তো, জানতাম না তো। আমার আমার ইন্টারমিডিয়েট কিন্তু কবি নজরুল। তাই নাকি? আচ্ছা, না, আমি সিটি কলেজ থেকে ইন্টার কমপ্লিট করে পরে আমি কবি নজরুলে গিয়ে ওখানে গিয়ে মাস্টার্সটা ম্যানেজমেন্টে মাস্টার্সটা কমপ্লিট করছি আর কি। আর ওই সময় আমার সাথে 2-3 দিনের জন্য পরিচয়, কারণ তারা তো সাংগঠনিক ব্যক্তি, তো মানে ছাত্র সংগঠন যারা করে তাদের তো ওই ধরনেরই কোয়ালিটি বা ওই ধরনের ক্যাপচার করে সবকিছু করে। আশা করি ভালো কিছু আশা করা যাবে তার কাছ থেকে। তো বয়সের সাথে জনাব সাথে তার তো আশরাফুল আমিন অভিজ্ঞতা বেড়ছে। তো জনাব আশরাফুল আমিন সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছেন, এবং পূর্ণ প্যানেলেই নির্বাচনের প্রস্তুতি ওনারা নিচ্ছেন। তো আশা করছি আগামী কার্যকরী একটা কমিটি হবে, এবং দক্ষ হাতেই আমরা আগামী মাল্টিপারপাসের কার্যক্রমকে দেখতে ইনশাল্লাহ পাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। যা খারাপ হওয়ার হয়ে গেছে ভাই, আর খারাপ হওয়ার কিছু নাই। এখন যা রাইট। হবে ভালো হবে। আর ওই যে ছাগলের 3 নম্বর বাচ্চা সব জায়গায় থাকে, সব জায়গায় ডিস্টার্ব করে, হ্যাঁ, এগুলি করবোই, কারণ এদের তো আর কোনো কাজ নাই। এদের ডিস্টার্ব করা ছাড়া তো এদের অ্যাকচুয়ালি কোনো কাজ নাই। এদের কাজই ডিস্টার্ব করা। ফর ইউর কাইন্ড ইনফরমেশন আরেকটা তথ্য দেই, যে ডিন অ্যাক্টিভেশনের কাজটা বা ডিন ভেরিফিকেশনের কাজটা এই খুব দ্রুততম সময়ে হয়তো বা শুরু হতে যাচ্ছে। আমরা যতদূর জেনেছি যে উইদিন শর্ট টাইম আমরা হয়তো বা আমাদের ডিন নাম্বার দিয়ে, সিআইডি নাম্বার দিয়ে আমাদের লেফট রাইটের আপডেটও দেখতে পারবো, এবং মাশাআল্লাহ। সার্ভারের সার্বিক ব্যাপারগুলো হয়তো বা সামনে পাবলিকলি আসবে। তো ডিন ভেরিফিকেশনের কাজ এবং ডিন অ্যাক্টিভেশনের কাজটা খুব অচিরেই শুরু হতে যাচ্ছে, এবং 5ই জানুয়ারির আগেই হয়তোবা এই সার্ভারের কিছু আপডেট আমরা হয়তোবা অনলাইনে পাবো। মানে আমরা আমাদের সিআইডিটা হয়তোবা চেক করার একটা সুযোগ পেতে পারি উইদিন ভেরি শর্ট টাইম। এই যে ব্যাপারটা মাশাআল্লাহ। ঘটতে যাচ্ছে, এই ব্যাপারে আপনার অনুভূতিটা কি? ওই যে 6,800 থেকে দেখবেন 6,000 চলে আসবে আমাদের কাছে, 6,000 থেকে 6,500 চলে আসবে, একদম শিওর থাকেন ভাই। যেদিন এটা ওপেন হবে সেদিন দেখবেন যে এই ছাগল শহীদ বলেন আর হলুদ সাংবাদিক হাসান বলেন, এদের দূরত্ব কমিয়ে যাবে গা। আর ডায়মন্ড যে মামুন যে আছে, ওনারও দেখবেন যে ওই তার সে এখনো খেলতেছে, আমার ধারণা সে এখনো খেলতেছে পর্দার আড়ালে। ভালো হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বোরান ভাই, ওই আমাদের মাল্টিপারপাসের যতজন সদস্য আছে, আমার তো মনে হয় সবাই তো আর ভোটার হইতে পারবে না। অনেক হয়তো আমার মনে হয় জানেও না, যতই আমরা ফেসবুক বা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেই না কেন, একটা টোটাল মাল্টিপারপাসে কতজন সদস্য আছে বা কতজন আছে, এই জিনিসটা কালেকশন করে ওই নাম্বার অনুযায়ী বস কন্ট্যাক্ট করা যায় না, তাহলে কিন্তু ভোটার একটু বাড়তো। অলরেডি অবশ্য ভোটার হওয়ার সময় কিন্তু শেষ হয়ে গেছে, এবং অলরেডি আমরা যতদূর জানি
300+ ভোটার অলরেডি তাদের হালনাগাদ করেছেন মাশাআল্লাহ, সদস্য পদ এবং মাশাআল্লাহ, তারা ভোটার মাশাআল্লাহ। হয়েছেন। তার মানে কারণ মেয়াদ আমি কিন্তু আমাকে শেষ, ওই সময়টা শেষ। ওহো, অলরেডি না আমি ভোটার আমার কিন্তু হয়ে গেছেন। এখন শুধু হয়ে গেছে আনুষ্ঠানিকভাবে আচ্ছা সমবায় মন্ত্রণালয় থেকে শুধু এখন ডিক্লারেশনটা বাকি আরকি। আচ্ছা আচ্ছা, না না আমার কেন জানি মনে হলো আমাকে পরশু দিন না তার আগের দিন ওই ফেসবুকে দেখে আমাকে ফোন দিছিল আপনার ধানমন্ডি মোহাম্মদপুর থেকে আমার কাছে 2-3টা কল আসছিল যে কি অবস্থা। আমি বললাম যে আপনারা ডিন আর যে ইয়াটা আছে আপনারা মেবি 500 টাকা না 1000 টাকা দিয়ে আপনারা রিশিডিউল করে নেন। হ্যাঁ, তাহলে কি হবে, আপনার একদিকে ভোটার হয়ে যাবেন, আরেকদিকে আপনারা এই যে টাকাটা যারা ভোটার হচ্ছেন এটা আপনার শেয়ার হোল্ডার হিসেবে আপনাদের শেয়ারও আপনাদের ওই জিনিসটা এসে যুক্ত হবে। আমি জানি না পরে তারা অ্যাড হয়েছে কিনা, আমি অবশ্যই খবরটা নিতে পারি নাই ব্যক্তিগত কাজে ব্যস্ততার কারণে। মনে হয় আর সুযোগ হয়নি, কারণ এটা আমি আসলে যতদূর হ্যাঁ। জানি গত মাসেই কিন্তু এটার ও নবায়নের আচ্ছা আচ্ছা আপডেট আচ্ছা 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 হয়ে আচ্ছা গেছে। আচ্ছা 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 আচ্ছা। তারা আমাকে জিজ্ঞাসা করে আমি বললাম, না ভাই এখন যা হওয়ার আগে হয়ে গেছে, কারো কথা কান দিবেন না। আপনার কাছে কাগজ আছে, আপনার কাছে ডকুমেন্টস আছে, যখন আকাশে চাঁদ উঠবে তখন আপনারা নিজেরা নক করেন বা আলিসে আসেন, দেখবেন যে আপনারা একটা সলিউশন পেয়ে যাবেন। এটা আমার অলরেডি ধানমন্ডিতে 2জন আর মোহাম্মদপুরে একজন না জানি 3জনের সাথে আমার এই ব্যাপারে কথা হয়েছিল একদিন। রাইট। এবার আসি আরেকটা তথ্য নিয়ে। আমাদের কক্সবাজারের যে হোটেলটা, কক্সবাজারের যে হোটেলটা, এই হোটেলের চারপাশে প্রায় বেশ কিছু দোকান যেগুলো ভাড়া হিসেবে আছে, এবং এখান থেকে একটা ভাড়ার টাকা উঠে আমরা যতদূর খবর পেয়েছি। তো এই টাকাটা আসলে কোথায় যাচ্ছে বা এই টাকাটা আদৌ সঠিক জায়গায় যাচ্ছে কিনা, এই ব্যাপারটা নিয়ে আমরা একটু সন্দিহান। তো এই যে ঘটনাটা ঘটছে, এই ব্যাপারে আসলে মালিক পক্ষের কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ভাই মানে এটা তো একদম সহজ একটা প্রশ্ন, এটা তো একদম সহজ একটা কাজ, এটা কিন্তু কঠিন কোনো কাজ না। কারণ যেহেতু আপনার ক্লু পাওয়া গেছে, ক্লুটা কি, যে আমাদের হোটেল থেকে নিচে থেকে ভাড়া দিয়ে কিছু মানুষ ওই টাকাটা কালেকশন করে নিয়ে যাচ্ছে, এতটুকু তো ক্লু পাওয়া গেছে। ওকে গুড, তাহলে এখন যারা আমাদের কমিটির ভিতরে আছে তারা গিয়ে ওই জায়গাতে যাক, কারা নিচ্ছে কারা নিচ্ছে না, কে কে কত টাকা নিচ্ছে কিভাবে নিচ্ছে, বাস ওইভাবে আপনার প্রশাসনের সাথে আলাপ করুক যে আমরা তো এই অবস্থা। আমি মনে করি এটা খুব সহজ সমাধান, জাস্ট আপনি এখানে ইচ্ছা থাকলে আর একটু সময় দিলেই এটা কার্যকরী সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমার বিশ্বাস। এটা একদম কঠিন কোনো কাজ না, জাস্ট আগ্রহ দিয়ে যাও, দেখে করে ফেলে। এটা কঠিন কোনো কাজ নেই, এটা যে কেউ করতে হবে, যাকে দায়িত্ব দিয়ে অথরাইজেশন দিয়ে পাঠাবে সে এটা করতে পারে, আমারই কিছু না, এটা সবাই ইজি একটা কাজ। যেখানে লাইসেন্স হয়ে গেছে, ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন টাকা আসবে ব্যাংকে আসবে, ওখানে কারো পার্সোনাল পকেটে কেন যাবে? এটা ইজি কাজ, মানে এটা ইজি কাজ। মনে করেন এখন যে মনে করেন যে ধরেন আমার কথা ধরেন যে আমি হয়তো আপনাদের ওখান থেকে দোকান ভাড়াটা আমি নিচ্ছি, ঠিক আছে, আমার কথাই ধরি, নিচ্ছি, ভালো কথা। এখন আগে দিতাম ধরেন আপনাকে আমি দিতাম, কিন্তু এখন কি হয়েছে, এখন হয়েছে কোনটা, যে ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেছে, তাহলে আমি কেন ব্যাংকে না দিয়ে আপনাকে দিব? সেই হিসেবে ব্যাংক কর্তৃপক্ষ মনে আমাকে নক করা উচিত যে ভাই এবার থেকে আপনি যে টাকাটা দিচ্ছে আপনি দখল আছে থাকুক, ভাই এবার থেকে টাকাটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিবেন, এবং মানি রিসিপ্ট যেটা আছে এটা আপনি আমাদেরকে জমা দিয়ে আপনি আমাদের কাছে একটা মানি রিসিপ্ট নিয়ে নেবেন, হয়ে গেল। সহজ কাজ, এটা একদম ইজি একটা কাজ, এটা সদ ইচ্ছা থাকলে 1-2 এর বিষয়ে আমার মানে এটা নিয়ে আটকাবে না। রাইট। তো এবার আসি আরেকটা অন্য প্রসঙ্গে। এটা কিন্তু আমি আপনি তো উদাহরণ দেওয়ার দীর্ঘ জন্য বলছি, এটা কিন্তু আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম, কারণ আমি তো কাকে উদাহরণ দেবো, আমি আর আপনি উদাহরণ হইয়া জিনিসটাকে বোঝাই, কেউ যেন মাইন্ড করে না বসে যে ভাই এইটা কি কয়, কারণ আমরা বাঙালি তো 2 লাইন বেশি বুঝি সব ব্যাপারে। এবার আসি অন্য আরেকটা প্রসঙ্গে। আপনিও তো একটা সময় সংগঠনে ছিলেন, এবং আমি যতদূর জানি প্রায় আপনি 5-6 লাখ টাকার মতো শেয়ারও রেখেছেন। তো এই যে সংগঠনগুলো, গত এক যুগে বিভিন্ন সংগঠনে যারা কাজ করেছেন, বর্তমানে ডেস্টিনির মালিক পক্ষ নতুন বোর্ড এবং আলিস সেন্টার কেন্দ্রিক কার্যক্রমগুলোকে সাহায্য বা সহযোগিতা করার জন্য এই ব্যানারগুলোতে যারা আছেন তাদের আসলে আরো, আমি মনে করি যে আসলে সিরিয়াস ভূমিকা রাখা উচিত ছিল, কিন্তু কি একটা অজানা কারণে ওনারা কেন যেন নিষ্ক্রিয় হয়ে বসে আছেন। আসলে
এই ব্যাপারে আপনি তো যেহেতু আপনি তো ডিডাফের সাথে সম্পৃক্ত ছিলেন বা অন্যান্য ব্যানার সম্পর্কেও জানেন, এই ব্যাপারে আসলে মানে বিষয়টা, এই অজানা রহস্যটা আসলে আমরা বুঝতে পারছি না। ওনারা নিষ্ক্রিয় হয়ে বসে থাকার কারণটা আমরা বুঝতে পারছি না। আপনার এ ব্যাপারে মতামত? আচ্ছা, আমি একটা মজা করে বলি, আমাদের কিন্তু এই যে লাস্টে যে 6টা যে 5টা যে সংগঠন যে ছিল, সংগঠন থেকে 4টা সংগঠন আসছিল, 2টা সংগঠন বিট্রে করছিল। তার মানে 4টা সংগঠন থেকে ইউনাইটেড ফোরাম ফোরাম নামে একটা ফেসবুক মেসেঞ্জার পাতা খোলা হয়েছিল, যে আমাদের যারা সংগঠনের সাথে জড়িত আছে তারা আমরা ওই মাধ্যমে লেনদেন করব, বা আমরা আমাদের কথাবার্তা যা আছে শেয়ার করব। সেখানে আমি বেশ কয়েকবার উদ্যোগ নিচ্ছি, আমার স্ক্রিনশটে বলেন, আমার ফেসবুক ওইটাতে এখনো খুঁজে পাওয়া যাবে। আমি বেশ কয়েকবার উদ্যোগ নিচ্ছি, এবং যেহেতু আমি একটা কার্যকরী কমিটিতে ভালো একটা পোস্টে ছিলাম, আমি ইদানিং নিজেকে একদম দূরে, আমার খুব বিরক্ত লেগে গেছে। হ্যাঁ, তাদের কারণ তারা খালি মাথা খুঁজে, যে আমার 10 জন 20 জন 30 জন, কামের কাম কিচ্ছু না। তাদেরকে আমি বলছি, দেখেন এখন আপনারা সংগঠনের মাধ্যমে টাকা পয়সা জোগাড় করছেন, যেভাবেই হোক। আপনার ওই আপনার সিরাজুল মনির বলেন আর ইঞ্জিনিয়ার শহীদ বলেন, যে তারা কিন্তু সংগঠনের মাধ্যমে টাকা নিচ্ছে। সিরাজুল মনির হইল মেইন গিলটি বাদে, হি যে শেয়ার হোল্ডার। আমি আগে জানতাম না সে শেয়ার হোল্ডার, আমি যখন জানছি সে শেয়ার হোল্ডার, তখন আমি ডিটারমেন্ট হয়ে গেছি, তুমি টাকা না দিয়া যাইবা কোন জায়গায়। যদি মামলা কোনোদিন করতে হয় বা ওই ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে হয়, তুমি সারা থাকবে আসামির প্রধান। যেহেতু তুমি বাইরে থেকে তুমি মোটিভেশন দিচ্ছ, শেয়ার হোল্ডার হইয়া তুমি কিভাবে 50তম শেয়ার বিক্রি করছো, এটা আমি তাকে মানে আমি সে মার পাবে না, সে ছাড় পাবে না, এই ব্যাপারে আমি আপনাকে নিশ্চিত বলি। তারপরে আমি যে শহরে বললাম যে দেখেন, এখন একটা কোম্পানি গঠন হয়েছে, মাল্টিপারপাস কিন্তু আরো আগে থেকে শুরু হয়েছিল, যে কমিটি গঠন হয়েছিল মনে আছে 21 সালে। আমি বললাম যে দেখেন, আপনার সংগঠনের লোকেরা যারা যারা আছেন, তারা তো মনে করেন যে ডেস্টিনি কোথায় কি আছে না আছে আপনারা ভালো জানেন। আমি মনে এই ব্যাপারে একদিন আমি আপনার সাক্ষাৎ করে বলছিলাম, আপনারা ভালো জানেন, আপনারা যে সহযোগিতা করেন, তাদেরকে বলেন কোম্পানি যে শেয়ারহোল্ডাররা আপাতত দায়িত্ব নিচ্ছে 9 জন, আর বাকি 4 জন ওই সময়ের কথা, আপনারা মুভ করেন। কিন্তু তারা কোন অদৃশ্য না প্রীতির কারণে তারা মুখে বলে কোম্পানি, কিন্তু আমার মনে হয় না ভিতরে তারা কোম্পানির প্রতি তাদের কোনো দয়া আছে। আমার মনে হয় না, যদি দয়া থাকতোই তাহলে তারা কোম্পানির পাশে এসে দাঁড়াইতো। এই যে মাঝে মাঝে অনুষ্ঠান হয়, তারা চেহারা দেখাইতে আছে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, হ্যাঁ আমি ডিডাবের সভাপতি, হ্যাঁ আমি অমুকের সভাপতি, আমি বেল গেল দিয়েছি, বাস। ওই যে যেদিন মিলাদ হয়, যেদিন একটা অনুষ্ঠান হয়, ওই দিনে আমি ওনাদের চেহারা, নুরানি চেহারা দেখি, আর বাকি সবগুলিতে তাদের আর কোনো চেহারা দেখি না। এরা কি রাগ করে বয়ে থাকে, যে কি করে আমাকে মূল্যায়ন করে না, আমাকে প্রাধান্য দেয় না, আমাদের দাম দেয় না। তখন তাদের আমি প্রশ্ন করলাম, আপনারা লিখিত ভাবে তাদের কিছু জানাইছেন? মেবি আমার মনে পড়ে রানা সাহেব নামে এক ভদ্রলোক ছিল না শেয়ার হোল্ডারে, বেশ স্বাস্থ্য ভালো রানা সাহেব, উনি কিন্তু একদিন বলছিল যে আপনার, হ্যাঁ সরি, জসিমউদ্দিন রানা, জসিমউদ্দিন রানা, এই স্বাস্থ্য ভালো, উনি কিন্তু খুব সুন্দর একটা মন্তব্য করছিলেন। উনি বলছিলেন যে আপনারা যারা দেশটির মুক্তির লক্ষ্যে যে সংগঠনগুলো আপনারা কাজ করেছেন, আপনারা সেই সংগঠনগুলো আপনার সেন্ট্রাল বা ডিরা যেভাবে এলাকা আছে, আপনারা আমাকে লিখিত আকারে দেন। তারপর আপনার কি সেই এই ডকুমেন্টসটাও পর্যন্ত তারা দিতে নারাজ কেন? এই প্রশ্নের উত্তর আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। আমি তাদেরকে এও প্রশ্ন করছিলাম যে টাকা আপনাদের, যে আপনারা যারা বাঙালি পকেট থেকে টাকা বের করতে পারে, তারা কিন্তু যথেষ্ট যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। একটা মানুষের পকেট থেকে টাকা বের করে আনাটা কিন্তু একটা বিরাট বড় কৃতিত্বের বিষয়। আপনারা যারা সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা আমাদের মতো সাধারণ ডিস্ট্রিবিউটরদেরকে যেভাবে বুঝায় শুনে টাকা কালেকশন করতে পারছেন, তার মানে আমি ধরে নেব আপনারা কোয়ালিফাইড ব্যক্তি। তাহলে আপনারা কোয়ালিফাইড ব্যক্তিকে শুধু ওই কমিশন খাবার জন্য কোয়ালিফাইড ব্যক্তি? আপনারা কি ডেস্টিনি পরিচালনা করার জন্য কার্যকরী ভূমিকা রাখতে পারতেছেন না? আপনারা তো বরঞ্চ আমি তাদের তুলনা বর্তমান যারা আছে, ওই যে যারা নিজের খায় নিজের পরে, যারা যে আপনার আলিস্তানের সমাজে, তাদেরকে আমি ধন্যবাদ দেই। কেন দিই তা জানেন? তারা কিন্তু নিজের পকেটের টাকা দিয়ে কোম্পানির কাজ করতেছে, কিন্তু আমাদের সংগঠনের ব্যক্তিগুলো কিন্তু নিজের টাকা দিয়ে কোম্পানির কাজ করে নাই। তারা টাকা তুলছে, সে টাকা তুলে তারা নিজেদের সংসার চালাচ্ছে, নিজেরা খাইছে। আমি তাই বলুন, যেহেতু আমি কোনো আউটপুট পাই নাই, যেহেতু আমি কোনো টাকার হিসাব পাই নাই, আমি এটাই বলবো। তারা এই কারণে এই জিনিসটাকে তারা এখন পর্যন্ত জমা দিতে পারে না। তাদেরকে বললাম দেখেন, ওই যে একবার যখন নির্বাচন আপনার কি বলে
ওই যে মাল্টিপারপাস একবার যে ওই আপনার হারুন স্যার সভাপতি হয়ে আছে, কিছু সহসভাপতি হয়ে যে একটা কমিটি হয়েছিল না, সেখানেও তাদেরকে বলছিলাম যে আপনারা যোগাযোগ করেন, আপনারা কাজ করেন, আপনারা একটা একটা ভূমিকা রাখেন, যাতে কোম্পানি বলতে পারে যে না ঠিক আছে ডেস্টিনির মুক্তির লক্ষ্যে সংগঠনের কাছ থেকে আমরা এই উপকারটা পাইছি বা এই সহযোগিতাটা পাইছি। আমার তো মনে হয় কোম্পানি বলতেও পারবে না যে সংগঠনের কাছ থেকে সহযোগিতা করছি পাইছি, আর সংগঠনও বলতে পারবে না সংগঠনগুলো যে তারা কোম্পানির স্বার্থে কোনো কাজ করছে। এটা আমি একেবারে, যেহেতু আমি একজন দায়িত্বশীল পদে ছিলাম, আমি এটা পরিষ্কার ভাবে দেখছি। দুঃখটা ওই জায়গাতে লাগে রে ভাই। প্রপার সম্ভাবনা একটা জিনিস, কোন অদৃশ্য কারণে, কোন কি এর কারণে মামলা মোকদ্দমা, ভাই মামলা তো ভাই সবাই কম বেশি খায় ভাই। যারা এই যে বড় বড় প্রতিষ্ঠানের মালিক তারা কি মামলা খায় না? তারা কি জামিনে নাই? তারা কি তাদের কাজকর্ম বন্ধ করে বসে রয়েছে? কিছু ছাগলের বাচ্চাগুলি আছে কথায় কথায় ওই কয়েকটা উদাহরণ দিয়া বয়ে থাকে যে রফিকুল আমিন স্যার ডেস্টিনি চলবো না। আরে এদিকে রফিকুল আমিনের বাপের সম্পত্তি না উত্তরাধিকার সূত্রে পাইছে? হ্যাঁ উত্তরাধিকার সূত্রে পাইছে। এখন শুধু এই ডেস্টিনির চামচাগুলি যারা ডিস্ট্রিক্ট যারা কমিশন খান, তারা যদি বসুন্ধরা গ্রুপের সাথে তুলনা দেয় তাহলে এটা হইব? তারা যদি আকিজের সাথে তুলনা দেয় তাদেরকে এটা হইব? তারা একবারও চিন্তা করেন এই জিনিসগুলো? বাবা ঠিক আছে, তোরা ইনকাম কর, তোরা ব্যবসায় কার্যক্রম পরিচালনা কর, তোরা ব্যবসা কর, ওই ব্যবসার থেকে তোরা তোরা রফিকুল আমিন চেয়ারম্যান যারা 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 জেলখানে আছে তাদেরকেও তোরা সহযোগিতা কর। পাবলিকের পকেটে টাকা নেওয়ার দরকার নেই তো, আর যা নিচে যথেষ্ট নিছোস। এবার এগুলিকে ডিপ পাড়া, এগুলিকে ইউটিলাইজ কর, ইউটিলাইজ করে কিছু মানুষের চলাচলের ব্যবস্থা কর। এবার কিছু টাকা তোরা মামলা বাবদ খরচ কর, নিষেধ তো নয়। তারা তো আমাদের রফিকুল আমিন এটা তো আমাদের পণ না, এটা তো শেয়ার হোল্ডার। কেন তারা গ্রুপিংগুলো তৈরি করে রাখছে? নিশ্চয়ই নিজেদের ব্যক্তিগত স্বার্থে, নাহলে গ্রুপিং করার মানেটা কি, লাভটা কি? কখনই কি রফিকুল আমিন বা যারা যারা এই অনুভব শেয়ার থেকে এর নাম কি বাদ পড়া সম্ভব, বাদ দেওয়া যাবে? তাহলে কেন তোরা মানে বর্তমান মাঝে 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 আমার না খুব বিরক্ত লাগে বুঝছে, দেখেন না অনেকদিন ধরে আমি আর আসি না, কারণ কি ভাল লাগে না, খুব বিরক্ত লাগে। তবে এখন যা শুনতেছি এবার থেকে আমি আগে যদি আমি যাওয়া আসা করতাম না, এখন থেকে আমি মোটামুটি রেগুলার একটু যাওয়া আসা করবো, যেহেতু ভালো বেশ পজিটিভ রেজাল্ট গুলো আমি দেখতেছি। কারণ কারণ কি ভাই, গরিব মানুষকে বাঁচাইতে হবে ভাই, ডিস্ট্রিবিউটরকে বাঁচাইতে হবে ভাই। এরা কজনে বুঝে ভাই? সবাই যদি বুঝতো তাদের কাজই হইতো। এরা তো অসহায়, আমি তো এদেরকে কখনো দোষ দিই না। আমার মহল্লায় কিছু আছে এরা খুব ভয় পাইতো, আমি তো তোমরা ভয় পাও না, তোমাদের আমি খেপা না। তোমরা যেটা করছো এটা তোমাদের বুদ্ধির জন্য করছো। তোমাদেরকে যেভাবে ব্রেন ওয়াশ করে তোমরা সেটাই বুঝছো, দোষ তোমাদের না। দোষ তো হইলো ওই হাতে করা কয়েকজনের, যেমন ইঞ্জিনিয়ার শহীদ, সিরাজ মনির, তারপর আবার ওই ওই ছাগল শহীদ, হলুদ সাংবাদিক হাসান, এই ধরনের কিছু লোক জড়িত আছে। সবাই তো দোষী না। হ্যাঁ তোমরা হয়তো কিছু টাকা পাইছো কামাইছো, এটা তুমি পরিশ্রমও করছো, তুমি একটা লোককে নিয়ে আসছো, মোটিভেশন দিছো, তোমার তো একটা খরচ আছে, এটা তোমাদেরকে লাগে না। বরঞ্চ তোমরা এখন প্রেসার দাও কিভাবে কম্পিউটার চালু করা যায়, কিভাবে ব্যবসায় বর্তমান কমিটি হয়ে গেছে, লাইসেন্স হয়ে গেছে, তোমরা এখন ব্যবসার জন্য সহযোগিতা করো। ব্যবসার দিকে একদিকে ব্যবসা যদি হয় কোনো সমস্যার সমাধান থাকবে না, সব সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো বিষয় না। ব্যবসা চালু হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি মাল্টিপারপাস কোম্পানি হওয়া মানে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু একটা বিরাট অ্যাডভান্টেজ কাজ করবে। সেক্ষেত্রে আমার যদি মাল্টিপারপাসটা যদি আমার ইলেকশনের মাধ্যমে যদি কমিটি গঠন করে বৈধ কমিটি হয়ে যায় না, তখন দেখবেন যে অটোমেটিকলি যেভাবে আপনার সিআইডি হচ্ছে, বিডিন হচ্ছে, সফটওয়্যার চালু হচ্ছে, হয়ে যাবে, ব্যবসা চালু হয়ে যাবে ওই 6,800 জন। তো তবে বস একটা রিকোয়েস্ট সবাইকে রাখবো, তো ম্যানেজমেন্ট করে রাখবো, এদেরকে চিনা রাখা উচিত। এই যে ডায়মন্ড মামুন বলেন, ওই সিরাজ মনির বলেন, ছাগল শহীদ বলেন, আর হলুদ সাংবাদিক হাসানের কথাই বলেন, এরকম আরো কিছু কিছু লোকজন আছে, হ্যাঁ তাদেরকে ভাই চিহ্নিত করা রাখা উচিত যে তোমরা কি করছো বিগত দিনে, এবং তাদেরকে কখনো ওই হিসাবের মধ্যে রাখতে হবে, কৈফিয়তের মধ্যে রাখতে হবে। তুমি দায়িত্ব পেয়ে কি কাজটা করছো, ফাইজলামি নাকি? এই কাজটা করা লাগে ভাইজান।
এটা আমি আশা করবো বর্তমান কমিটির কাছে যে ব্যবসা চালু করার পাশাপাশি এই যারা এই ডেস্টিনি নাম ভাঙায় কিছু লোক সুবিধা নিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। এবং সিরাজুল মনিরকে সবার আগে নেওয়া উচিত। তুই শেয়ার হোল্ডার হইয়া কেন তুই জানোস না 50 শেয়ার কি হিসাবে তুই বেচলি? তোর শেয়ার বেচছস? আমি আবেদন করবো তার শেয়ার বাজেয়াপ্ত করা হোক বর্তমান কমিটির কাছে। তার শেয়ার বাজেয়াপ্ত করে ওই যারা ভুক্তভোগী তাদের কাছে এটা বিলাই দেওয়া হোক। তার 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 ডেস্টিনি ট্রুথ এবং শেয়ার হোল্ডার কোনো যোগ্যতা তার নাই, কারণ সে তো ডেস্টিনির শেয়ার 50 শেয়ার সে বিক্রি করে দিচ্ছে মোটিভেশনের মাধ্যমে। মূল কালপিট তো আপনার ওই ঘরে যে চোর যে শীত কাটে সিরাজুল মনির ইজ দ্য মেইন কালপিট। ওই যত কথা বলুক না কেন ফাইজলামি না। আমার সাথে একদিন আপনি দেখছেন ওর সাথে কি তর্কাতর্কি করছি? হি ইজ দ্য মেইন কালপিট। আমার মনে হয় যে কান টানলে মাথা আসে না, ওই সিরাজুল মনিরের কানটা ধরে টান দেন, দেখবেন সব বাইরে যাবো। ওই মেইন কালপিট, হি ইজ দ্য মেইন কালপিট। আমি মনে করি ওই সাগর শহীদের চাইতে সে দায়ী। ওই যে হলুদ সাংবাদিক হাসানের কথা বলি তার চাইতে সিরাজুল মনির বেশি দায়ী। ওই মার্কেটে চিল্লাইলাম আমি ট্রিপল ডায়মন্ড কে আছে ইদানিং পুরনো কিছু ছবি দিয়া মার্কেটে হাই হলো করে। আরে বাবা রে বাবা, ফাজলামি করার জায়গা বানা। তখন তো বুঝলাম যে মনে ইনকাম মনে কমে গেছে গা, না এই কাজ করার কথা না। গাড়ি দেয়, গাড়ির চাবি লিয়া ঘুরে। তুই যে গাড়ির চাবিটা নিয়ে যে ঘুরতেছস, তোর যে গাড়িটা যে দিছে এই ডিস্ট্রিবিউটরদের ঘামে পয়সার চাবি, কিন্তু ডিস্ট্রিবিউটরদের ঘাড়ে পাড়া দিয়া উপরে উঠছস এবং তাদের পরিশ্রমের টাকা দিয়ে তুই গাড়ি চালাইছস। এটা ভুলিস না। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কি বলুন ভাই? তো আমরা শেষ করব যে পয়েন্ট দিয়ে, সেটি হলো যেহেতু বর্তমানে ডেস্টিনি 2000 লিমিটেডের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে জনাব আশরাফুল আমিন ব্যবস্থাপনা সমন্বয়ক হিসেবে নিয়োগ পেয়েছেন, পাশাপাশি মাল্টিপারপাসের সভাপতি পদেও সামনে নির্বাচন করতে যাচ্ছেন। তো যেহেতু একই ইনস্টিটিউশনে আপনিও পড়েছেন কবি নজরুলে, উনিও পড়েছেন কবি নজরুলে, তো জনাব আশরাফুল আমিনের প্রতি যদি আপনার কোনো কিছু বলার থাকে বিনিয়োগকারী হিসেবে। প্রথমত আমি আশরাফুল আমিন সাহেবকে আমি যেহেতু আমরা একই কলেজে পড়াশোনা করতাম, সে বন্ধু বলেন আর ভাই বলেন, তার সাথে আমি হ্যান্ডশিপ করলাম আপনার মাধ্যমে, অভ্যর্থনা জানালাম যে আমরা যেহেতু আমাদের এইটা আমরা একই কলেজ থেকে মোটামুটি পড়াশোনা করছি, সেই হিসাবে একটা তো সফটওয়্যার কাজ করবি। দ্বিতীয় হইলো কোনটা, আমি যতটুকু জানি সে একজন ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল এবং সে সাংগঠনিক কাজে যথেষ্ট পারদর্শী। এই সাংগঠনিক কাজের জন্য সে পড়াশোনা বেশ কিছু স্যাক্রিফাইস করছে আমার যতটুকু ধারণা। হ্যাঁ, এবং তার বোঝা গেল তার ভিতরে একটা অভিজ্ঞতা আছে। সে সাংগঠনিক যেভাবে কাজ করছে কবি নজরুল কলেজে, এবং সে সেটা পেশাতেও তার সেই অভিজ্ঞতা, তার সেই ধারণা, তার সেই দৃষ্টিভঙ্গি, তার সেই গঠনমূলক আলোচনার মাধ্যমে ডেস্টিনি মাল্টিপারপাসকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবেন, এটা আমার বিশ্বাস এবং তার প্রতি এটা আমার চাওয়া। যদি আমাদের মতো সাধারণ ডিস্ট্রিবিউটর যদি কোনো সহযোগিতা লাগে, অবশ্যই খালি শুধু জানতে দেরি, পাশে এসে দাঁড়াতে দেরি নেই, এতটুকু বলবো। এবং তার প্রতি যথেষ্ট আমাদের দোয়া এবং ভালোবাসা রইল। সে আগায় যাক, এই এত লক্ষ লোকের কর্মসংস্থান তার উপর নির্ভরশীল। আশা করি সে এটার আগে পরে কি হয়েছে ভুলে যাই, সে এটার প্রতি সমমর্যাদা দিবেন। এবং যেহেতু আমরা সবাই 50 আপ, এমন হইতে পারে আমার মনে হয় আপনার আশরাফুল আমিনের বয়সের সাথে আমাদের বয়স হতো বেশি একটা ডিফারেন্স হবে না, হয়তো 2-1 বছরের সিনিয়র বা জুনিয়র, ম্যাক্সিমাম 1 বছর সিনিয়র জুনিয়র হইতে পারি, বাট আমরা সবাই কিন্তু 50 আপ হয়ে গেছি। সো একটা রিকোয়েস্ট করবো, যেমন আমাদের যারা হারুন স্যার প্রায় বলতেন যে আমরা গ্রুপিং না করে একই ছাতার নিচে সবাই আসি, আমরা কমরে এগিয়ে নিয়ে যাই। এটা সে প্রায় এই কথাটা বলতেন। আমি আশরাফুল সাহেবের নিকট আমার অনুরোধ, ভাই আমরা সবাই আমাদের বয়স 50 পার হয়ে গেছে, হয়তো আজ আছি কাল নাই, যাতে মৃত্যুর আগে যাতে
নিজের কাছে আপনার পরিষ্কার থাকতে পারি, নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকতে পারি। কারণ আমি আপনার সাথে মিথ্যা কথা বলতে পারি, আপনি আমার সাথে মিথ্যা কথা বলতে পারেন, আমরা আরো 10 জনের সাথে মিথ্যা কথা বলতে পারি, চাঁদাবাজি করতে পারি, তিল দিয়ে তাল বানাইতে পারি, কিন্তু আমরা তো আমার বিবেকের কাছে বা আমার কাছে তো মিথ্যা কথা বলতে পারবো না, আমার কাছে পরিষ্কার থাকতে পারবো। সো আসলে আমার বিশ্বাস সে একজন সাংগঠনিক লোক, সে কলেজ লাইফ থেকে সে সাংগঠনিক কাজে জড়িত, তার ইয়াং জেনারেশনের একটা অভিজ্ঞতা তো আছেই, পাশাপাশি এত বৃহৎ একটা কোম্পানি পরিচালনা করে আসছেন, তার একটা অভিজ্ঞতা আছে। তার সব অভিজ্ঞতার মূলকে আমি আমি আশা করি একটা ভালো কিছু আসবে, এবং আমি দোয়া করব, আমি তার কাছে অনুরোধ করব আর যাতে আমরা পিছপা না হই। বহুত সময় নষ্ট হয়েছে, বহুত বছর চলে গেছে, আমাদের এক একজনের বয়স 50-এ পার হয়ে গেছে, অনেকে মারা গেছে। এইটা নিয়ে যাতে আর কাল বিলম্ব না হয়, তাই আমি দুর্বার গতিতে তাকে আগায় যাওয়ার জন্য তাকে অনুরোধ করব। যদি প্রয়োজন হয় তার সৈনিক হিসেবে আমরা তার পাশে থাকবো। সে আর কিছু বলার নাই, সে সাকসেস হোক, দোয়া রইলো, এই কামনে রইলো, এবং আমার বিশ্বাস সে পারবে। ধন্যবাদ। ইনশাআল্লাহ। সর্বশেষ পয়েন্ট, 5ই জানুয়ারির প্রতিষ্ঠা বার্ষিকী যেটা আয়োজিত হতে যাচ্ছে, এটাকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে, যারা বিনিয়োগকারী বা আমাদের ডিস্ট্রিবিউটর, তাদের উদ্দেশ্যে যদি, আপনিও তো একজন বিনিয়োগকারী, তো একজন বিনিয়োগকারী হিসেবে বাকি বিনিয়োগকারীদের প্রতি যদি কোনো কিছু বলার থাকে আপনার। হ্যাঁ, হ্যাঁ, যেহেতু আপনারা আমাদেরকে এই অনেকক্ষণ ধরে আমরা লাইভ শো প্রোগ্রাম করলাম, এর আগে অনেক প্রোগ্রাম হয়েছে, অনেক আলোচনা হয়েছে, আপনারা কোনো গুজবে কান দিয়েন না। আপনারা 12 সাল থেকে এর আগেও থেকে লেগেছিলেন, আমি অতটা ওইভাবে জড়িত ছিলাম না, আমি 12 সাল পর থেকে জড়িত ছিলাম। আপনারা যখন আপনাদের ঘামের পয়সা, আপনাদের রক্ত পানি পয়সা দিচ্ছেন ডেস্টিনি মুক্তির লক্ষ্যে, যে বিশ্বাসে দিচ্ছেন, হয়তো সে বিশ্বাসটা প্রতিফলিত হইতে এখনো হয় নাই, কিন্তু এখন আমার বিশ্বাস যে আপনারা এতদিন দেরি করছেন, এই যে 10-12 বছর, প্রায় 1 যুগের মতো আপনারা অপেক্ষা করছেন, আপনাদের কাঙ্ক্ষিত ফল আপনারা পাননি। এখন যেহেতু সবকিছু তৈরি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, আর কিছুটা দিন ধৈর্য ধরেন, বর্তমান কমিটিকে সহযোগিতা করেন, মাল্টিকে সহযোগিতা করেন। আপনারা আর এদিক ওদিক দৌড়াদৌড়ি করেন না, কে কি বললো কে কি বললো না, কারো কথা কান দেওয়ার দরকার নেই। আপনাদের নির্দিষ্ট ঠিকানা আছে এখন, আগে তো ঠিকানা ছিল না, একটা মাহতাব সেন্টার ছিল, কে আসতো কে বসতো সবাই মাতবর সবাই পণ্ডিত, কিন্তু এখন আলিস সেন্টারে আমাদের মালিক পক্ষের লোকজন আছে, আমাদের মাল্টিপারপাসের লোকজন আছে। আপনারা কোনো ছাগলের পিছনে না দৌড়াদৌড়ি না করে, আপনারা কোনো হলুদ সাংবাদিকের পিছনে দৌড়াদৌড়ি না করে, আপনারা ব্যক্তিগত স্বার্থে যারা ঘোরাফেরা তাদের পিছনে দৌড়াদৌড়ি না করে, আপনারা আলিসে আসেন, আপনারা অ্যাকচুয়াল খবরটা নেন, আপনারা নির্দিষ্ট খবরটা নেন। কারণ আপনারা সবাই টাকা বিনিয়োগ করছেন, আমিও টাকা বিনিয়োগ করছি। কেন করছি? নিজেদের ব্যবসায়িক স্বার্থে, নিজেদের পরিবারের স্বার্থে, নিজেদের ফ্যামিলির নিশ্চয়তার স্বার্থে, অন্য কোনো কিছু তো না। তাই আমরা এতদিন ধৈর্য ধরছি, আমরা কিছুটা দিন ধৈর্য ধরি, তাদেরকে আমরা সহযোগিতা করি, এবং তাদেরকে কোনো গুজবে কান না দেই। ইনশাল্লাহ আমাদের ভালো কিছু আসবে, এই বলে সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করে, এবং ভালো ফল এখন আসবেই আসবে। আপনারা ধরে নেন যে নৌকা প্রায় তীরে ভিড়ে গেছে, এখন নোঙ্গর করা বাকি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মনিরুল ইসলাম, দীর্ঘ প্রায় 1 ঘন্টা সময় আপনি ও মাই আমাদেরকে গড। দিলেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। নেক্সটে আরো কোনো একটি প্রোগ্রামে আশা করছি আমরা আবারও আপনাকে পাবো, এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কিভাবে যে সময় কেটে যাবে, ডেস্টিনি জিনিসটার ভিতরে মানে একটা একটা কিছু মনে কাজ করে, যে কিভাবে যে সময় কেটে যায়। আমি হ্যাঁ তাই তো দেখতে প্রায় 57, আমার 58 মিনিট। মাই গড, কিভাবে যে সময় কেটে যায়। আসলে কথা কি, ডেস্টিনি এত বড় একটা জিনিস, তো এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক আলোচনা করা যায়। যাক, সব ভালো থাকুক। সব ডিস্ট্রিবিউটররা আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা, এবং আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভালো কিছু একটা আসবে। বোরহান ভাইকেও ধন্যবাদ, অনেকদিন পর বোরহান ভাইয়ের সাথে কথা হইলো, একটা উসিলায় তার সাথে আপনার মতো একজন সাংবাদিকও তো দরকার ছিল, কারণ সাংবাদিক সম্বন্ধে আমাদের একটা ভুল ধারণা জন্মে গেছে, হলুদ সাংবাদিক যেটা আমরা বলি। হ্যাঁ, এই জিনিসটা আপনার ভিতরে, আশা করি আপনার এই বৈশিষ্ট্য আপনি ধরে রাখবেন। ধন্যবাদ। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।